25 তারিখ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনায় তিনি অবস্থান করছিলেন, তখন সেই যমুনা থেকে যখন আমাকে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে যখন তিনি উপরে ডেকে বললেন, তোমরা যাও, তোমাদের দুজনকে আমি গণতন্ত্রের জন্য আমি কোরবানি দিলাম। মানুষ প্রিয় বস্তুকে কোরবানি দেয়। আল্লাহ বলেছেন, আমি আমার প্রিয় দুইটিকে আমি কোরবানি দিলাম, যাও তোমরা আলোচনা করো। নানু, আপনার কাছে জানতে চাই, আমরা তখন আপনাকে 2009 সালে আপনাকে খুবই ফ্রন্ট লাইনে দেখেছিলাম। আপনি বিডিআর এর ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের সঙ্গে দর কষাকষি করেছিলেন। এখন যে কমিশন রিপোর্ট দিয়েছে সেখানে দেখলাম আপনাকেই অভিযুক্ত করা হচ্ছে। কি ঘটেছিল সেদিন? ধন্যবাদ সুলতানুর রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ককে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, গবেষক জনাব মঞ্জুর হককে। দেখেন, এমন একটি বিষয় নিয়ে আলোচনায় বসছি আজকে প্রায় 9 বছর পরে। এক নতুন আলোচনার সূত্রপাত ঘটালেন, তিনি হলেন মেজর জেনারেল ফজলুর রহমান। এবং ফজলুর রহমান কমিশন এক নতুন তত্ত্ব আবিষ্কার করেছে, যে ফজলুর রহমান, জেনারেল ফজলুর রহমান এই বিডিআর বিদ্রোহের পরে যিনি বিডিআরদের পক্ষ অবলম্বন করে তিনি তার বক্তব্য দিয়েছিলেন, সেই ফজলুর রহমান, যিনি পরিচিত এই রাজনৈতিক বৌদ্ধ মহলে যে তিনি একজন বাংলাদেশ বিরোধী মানুষ, তিনি একজন স্বাধীনতা বিরোধী মানুষ, তিনি একজন পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই একজন শক্ত বিশ্বস্ত বন্ধু বা এজেন্ট। আমি সেই আলোচনায় যাব না, আমি আলোচনা করতে চাই 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড। যে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সাতান্ন জন চৌকস সেনা কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শিক সেনা অফিসাররা যাদেরকে হত্যা করা হয়েছিল, এদের মধ্যে বেশিরভাগ অফিসাররাই হলো আপনারা জানেন কিনা আমি জানি না, বেশিরভাগ সেনা কর্মকর্তা যাদেরকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এরা সবাই জঙ্গি বিরোধী ছিল এবং বিভিন্ন জঙ্গিবাদীদের বিরুদ্ধে অপারেশনে ছিল। জঙ্গিদের ঘেরাগুলি নির্মূল করে দিয়েছে। তো দেখেন, আমি সে আলোচনাও বেশিক্ষণ করতে চাই না, আমি শুধু করতে চাই, আমি সেই জায়গাটিতে আসতে চাই যে 25শে ফেব্রুয়ারি বিডিআর
পিলখানা হত্যাকাণ্ড, বিডিআররা কি শুধু পিলখানায় বিদ্রোহ করেছিল? প্রশ্নের উত্তর না। কেননা সারা বাংলাদেশে বিডিআরের যে চৌকিগুলি রয়েছে প্রায় 170টি চৌকি সেদিন বিদ্রোহ করেছিল। দেখেন কি নির্মম পরিহাস। দীর্ঘ 21 বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সামরিক শাসন, ক্ষমতার পালাবদল, কু পাল্টা কু, এই রাজনীতির বিপক্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ শুধু নয়, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী জীবন দিয়েছে সেই সংগ্রাম এবং আন্দোলনে। তিনি সমর্থ হয়েছিলেন। ওয়ান ম্যান ওয়ান ভোট, এই পদ্ধতিতে দেশের মানুষ তাদের নেতৃত্ব বা ইমাম নির্বাচন করবেন। সেই নির্বাচন 2008 সালের ডিসেম্বরের শেষে, সেই নির্বাচনে প্রাণ উজাড় করে বাঙালি জাতি, প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নৌকাকে সমর্থন দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করেছিল, রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। তাহলে 25শে ফেব্রুয়ারি 2009 সনে যে রাষ্ট্র ক্ষমতা, যে অভ্যুত্থানটি হলো, তার পূর্বের সমসাময়িক পূর্বের কি ঘটনা? সেই নির্বাচনের পরে 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে। আমি সেই সরকারের একজন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি সেদিন শপথ নিয়েছিলাম। তাহলে 6 জানুয়ারি যে সরকার শপথ নিল, দীর্ঘ 21 বছর পর লড়াই সংগ্রাম, অনেক জীবন দিয়ে লড়াই সংগ্রাম করে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, সেই সরকারের মাত্র 42 দিনের মাথায় এই অভ্যুত্থানটি ঘটালো। কারা ঘটালো? আওয়ামী লীগ। আওয়ামী লীগ আত্মহনন করবে? আমার বাড়িতে আমি আগুন দেব? আপনার বাড়িতে আপনি আগুন দিবেন? ওরা 42 দিনের মাথায় অভ্যুত্থান ঘটা, একটি বিডিআর বিদ্রোহ ঘটিয়ে পিলখানায় হত্যাকাণ্ড করলো। কাদেরকে হত্যা করলো? যে চৌকস অফিসাররা জঙ্গি বিরোধী অভিযান করেছে, আমি এখন নাম ধরে ধরে প্রত্যেকে কে কোথায় অপারেশন করেছিল আমি তাদের নাম উল্লেখ করে আমি বলতে পারি, সময় নেই, আবার একদিন বলবো। সেই অভ্যুত্থানটি কেন ঘটেছিল, কারা ঘটেছিল? দৃশ্যমান ছিল একটি বিষয়, 3টি বিষয়। একটি বিষয় হলো বিডিআরের ডাল ভাতের কর্মসূচি। যে ডাল ভাতের কর্মসূচি নিয়ে এই বিডিআরের ভিতরে যে সামরিক কর্মকর্তারা ছিলেন, শহীদ জেনারেল শাকিল সহ সকলের উপর একটি ক্ষোভ ছিল।
আরেকটি ক্ষোভ কি ছিল আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউতে আমি 5ই আগস্ট 2024 আগে আমি বলেছি অনেক অজানা কথা থেকেই যায়, সেটি জানার অধিকার এই দেশের মানুষের রয়েছে। আরেকটি বিষয় ছিল 2 নম্বর, সেটা হলো সামরিক বাহিনী থেকে বিডিআরে অন ডেপুটেশনে দেওয়া চলবে না। বিডিআর থেকে এই পদোন্নতি দিতে হবে, বিডিআর কে পরিচালনা করবে। নাম্বার 3, সত্য অথবা মিথ্যা আমি জানি না, মেজর জেনারেল শাকিল, ডিজি বিজিবি, শহীদ মেজর জেনারেল শাকিল সাহেব, তিনি আমার অত্যন্ত খুব পরিচিত মানুষ ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন মানুষ ছিলেন, স্নেহভাজন একজন কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে একটি ক্ষোভ ছিল এবং আমরা 25 তারিখ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনায় তিনি অবস্থান করছিলেন, তখন সেই যমুনা থেকে যখন আমাকে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে যখন তিনি উপরে ডেকে বললেন, তোমরা যাও, তোমাদের দুজনকে আমি গণতন্ত্রের জন্য আমি কোরবানি দিলাম। মানুষ প্রিয় বস্তুকে কোরবানি দেয়। আল্লাহ বলেছেন, আমি আমার প্রিয় দুইটিকে আমি কোরবানি দিলাম, যাও তোমরা আলোচনা করো, আলোচনা করে এই গোলাগুলি বন্ধ করো, আলোচনা করে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দাও। বিশ্বাস করেন সুলতানা রহমান, আমার চোখে জল এসেছে। আমি সঙ্গে সঙ্গে নেত্রীকে পায়ের কদম মুচি করে সালাম করে আমি বললাম, আপা আপনি দোয়া করবেন। নেত্রী আপনি দোয়া করবেন। মির্জা আজম সালাম করলো আমার পরে, আপনি দোয়া করবেন আমরা যেন সবল হতে পারি। তিনি চশমাটা খুলে শাড়ির আঁচল উঠিয়ে চোখের 2 কোণায় যে জল এসেছে সেই জল মুছে তার স্নেহের ছোট বোন রেহানা আমাকে বলল যে এই দুটোকেই আমি পাঠালাম। আমরা রওনা করলাম। আমরা গিয়ে বারবার চেষ্টা করেছি, আমার গাড়িতে একটি সবসময় আমার নির্বাচনী এলাকায় ঢাকা 13-তে বক্তব্য দেওয়ার জন্য একটি মাইক, পাওয়ারফুল হ্যান্ড মাইক ছিল। সেই হ্যান্ড মাইক থেকে আমরা যখন সায়েন্স ল্যাবরেটরি ওখানে গিয়ে গাড়িতে নামি, আমরা কিন্তু সুলতানা রহমান, বাবা মঞ্জুর হক সাহেব, আমরা কিন্তু বুঝতে পারিনি যে আসলে কত বড় একটি বিশাল দায়িত্ব নিয়ে যাচ্ছি। আমরা হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখি ঝাঁকে ঝাঁকে সাংবাদিক আমাদের গাড়ি অনুসরণ করছে। আমরা যখন সায়েন্স ল্যাবরেটরিতে ব্যারিকেড ছিল, আমরা গিয়ে যখন নামলাম, শতাধিক সাংবাদিকরা আমাদেরকে ঘেরাও করে রেখেছে। কোথায় যাচ্ছেন, কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কি করবেন, কি করতে যাচ্ছেন? আমি স্টেট বললাম সাংবাদিকদেরকে, আমাদেরকে কাজ করতে দেন, দেশের পরিস্থিতি নাজুক, এই নাজুক পরিস্থিতি মোকাবেলা করতে দেন, আমাদের কাজ করতে দেন। এই বলেই হেঁটে চলে গেলাম। সুলতানা রহমান পিলখানার সায়েন্স ল্যাবরেটরি থেকে যেতে পিলখানার ওয়ালের আগেই, গেট তো দূরের কথা, ওয়ালের আগেই একটি হোটেল আছে, তার নাম আম্বালা সুইটস অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা সেখানে গিয়ে
হ্যান্ড মাইকে বারবার বলছি, আমার মিডিয়ার ভাইরা, আমরা এসেছি, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি স্থানীয় সরকার মন্ত্রী, আমাকে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য, আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য জাতীয় সংসদের হুইপ মির্জা আজমকে পাঠিয়েছেন, আপনারা আলোচনায় আসুন, গোলাগুলি বন্ধ করুন। এই গোলাগুলির মধ্যে ইতিমধ্যেই আমার মোহাম্মদপুর এলাকায় গিয়ে অনেক একটি পথচারী নিহত হলো। কিন্তু সত্য কথা বলি আমি, ওরা এই মাইকের আওয়াজ, গোলাগুলির শব্দে, সে কি গোলাগুলি, এই গোলাগুলির শব্দে ওই ছোট্ট মাইকের আওয়াজ ঢেকে গেল, ওদের কান বন্ধ, হয়তো বুঝছে না। এর মধ্যে আমি তাকিয়ে দেখি পুলিশ কমিশনার ঢাকা ডিএমপি নাইম সাহেব দাঁড়িয়ে আছে। নাইম সাহেবকে আমি বললাম, নাইম সাহেব একটা বড় মাইক আনান, লম্বা তার সহ, কুইক। উনি ওকি টকিতে বলে টলে কিভাবে মাইক দিয়ে আসলো। সেই মাইক আমরা এখানে আমবালায় দাঁড়িয়ে আছি, সেই মাইক অনেক দূর একজন টোকাইকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আমরা ঘোষণা করলাম, আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। জাহাঙ্গীর কবির নানকের ফোন নাম্বার এত 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 এত, মির্জা আজমের ফোন নাম্বার এত 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 এত। কিন্তু জানেন, 1 ঘন্টা পেরিয়ে যায়, 2 ঘন্টা পেরিয়ে যায়, বিডি পিলখানার ভিতর থেকে কোনো ফোন পাচ্ছি না। শুধু ফোন আসছে দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া। যে লম্বা কথা বলা যাবে না, লম্বা সময়টি অত্যন্ত কম, 25, 26 আর 27, 3 দিন, কিন্তু অনেক লম্বা ঘটনা প্রবাহ। এরপরে ফোন আসা শুরু করলো বাইরে থেকে, দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি, ব্যাংকক, সব, সিঙ্গাপুর থেকে। ফোন একটাই, কথা একটাই, ভাই কি অবস্থা, বিডিআর বিদ্রোহের কি অবস্থা? আমার ফোন করে, আমার তো ভাই আছে, কি অবস্থা ভাই ওখানে, ইত্যাদি ইত্যাদি লম্বা ঘটনা প্রবাহ। তাদেরই ফোন আসছে। এর ভিতরে আমি বলে রাখি, ফর দি রেকর্ড, এর মধ্যে আমার একটি মেয়ে, আমার মেয়েটি ফোন করে, তখনও অনেক ছোট। আমার মেয়েটি ফোন করে বলে, বাবা বাবা তুমি কি করছো, বাবা তুমি মারা গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, তুমি ফিরে আসো বাবা, তুমি ফিরে আসো, আমার দাদির কসম, তুমি ফিরে আসো, আমার দাদার কসম, তুমি ফিরে আসো। আমি বললাম, মা তুমি ভয় পেও না, 71-এ মরিনি, 75-এ মরিনি। আমার ছেলেটি ফোন করে উল্টোটা বলল। আমার এক ছেলে এক মেয়ে, যে ছেলেটি কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছে, সে টেলিফোন করে বলছে, আব্বু তুমি কোনো চিন্তা করবে না, দেশের জন্য যদি তোমার জীবন যায় তাহলে আমরা আছি, আমি আছি, তুমি কোনো চিন্তা করবে না। আমি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি এটি বলে রাখলাম, কারণ সব সময় তো বলার, এইসব আবেগের কথা বলার সব সময় সুযোগ পাওয়া যায় না। তো সুলতানুর রহমান, আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে আলোচনা করার জন্য, এক পর্যায়ে তারা রেসপন্স করলো, আমরা গেটে গেলাম। বিশ্বাস করেন, আপনি যে কথা প্রারম্ভিক কথা বলেছেন,
এটি একটু সংশোধন করতে চাই। আমরা কিন্তু 25 তারিখ বা 26 তারিখ বিডিআরের পিলখানার ভিতরে ঢুকি নাই। আমরা গেট পর্যন্ত গিয়েছি, গেটের বাইরে ছিলাম, আর ওরা ছিল গেটের ভিতরে, পিলখানার ভিতরে। গেটে গিয়ে দেখি যে একটি বিরাট উগ্র পন্থী একটি গ্রুপ, যাদের মুখে লাল শালু দিয়ে মুখ ঢাকা, তারা মানে পারলে যমুনা উড়িয়ে দেয়, পারলে ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়। তাদেরকে যখন বললাম যে আমরা এসছি, আসেন আমরা আলোচনা করি, আপনারা কয়জন আসবেন, আসেন আলোচনা করি। কোথায় যাব আমরা? আমরা বললাম যে আসেন প্রাথমিক আলাপ করবো আম্বালায়। তারপরে যদি আপনারা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন, আমরা সেখানেও নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই নির্দেশনায় দিয়ে পাঠিয়েছে। ওই যে লাল সালু বানানো, ওরা যে কি অকথ্য ভাষায় গালাগালি করছিল যখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছি যে উনি আপনাদের সঙ্গে আলোচনা করতে চায়, বলে যে হাসিনারে আসতে বল, আমরা যাব না। এই ধরনের অনেক কথা আছে যেগুলো অনিয়ার, ওদের অশালীন ভাষাগুলি বলা যাবে না। আমার নেত্রী শেখ হাসিনা সমস্ত খবর পাচ্ছিলেন। একটি পর্যায়ে তিনি ফোন করলেন, ফোন করে বলল, দেখো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করো। আর একটি কথা নানক মনে রাখবা, তোমরা গেটের ভিতরে ওরা যত তোমরা যাবা না, তাহলে তোমাদেরকে জিম্মি করে। তারপরে আলোচনার একটা পর্যায়ে হলো, একটা পর্যায়ে তারা আম্বালায় আসলো, আম্বালায় বসে আলাপ করা হলো। তাও কে কে যাবে সেটি নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা গেল, ইত্যাদি ইত্যাদি। তবে একটি জায়গায় আমরা পৌঁছতে পেরেছিলাম, গোলাগুলি বন্ধ করতে পেরেছিলাম। তারপরে আমরা ওখানে গেটে গিয়ে পৌঁছলাম, তখন 2:30 অথবা 2টা বাজবে দুপুর। এরপরে ওদেরকে 4:30টার দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে 14 অথবা 15 জনের একটি প্রতিনিধি দল আমরা নিয়ে যেতে সক্ষম হলাম। জানেন সুলতানুর রহমান, তারা যমুনায় গিয়ে যখন ভিতরে ঢুকলো, বসলো, মাননীয় প্রধানমন্ত্রী আসলেন। মাননীয় প্রধানমন্ত্রী এসে যখন আসলেন, প্রথমেই একটি কথা বলল, ওর ভিতরে একজন বেয়াদব, এই জায়গায় কোনো আর্মির লোক থাকতে পারবে না। আমাদের নেত্রী তাদেরকে বলল যে এই তোমরা বাইরে যাও। এখন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ, তারা তো বেরোবেই না তার প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। যাই হোক, এমন একটি পরিস্থিতিতে প্রথম প্রশ্ন করলো, এই তোমরা সব বিডিআরের সৈনিক জওয়ান? জি স্যার। আমার সেনাবাহিনীর অফিসাররা, তাদের ফ্যামিলি কেমন আছে বলো? বলো স্যার ভালো আছে। একজন ডিএডি, ওর নাম তৌহিদ, সে উঠে বলল, স্যার ভালো আছে, কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয় না, তারা খুব ভালো আছে, তাদের ফ্যামিলি, পরিবার পরিজন ভালো আছে, ভালো আছে স্যার।